কোনো কিছু কিনছে, একটা কিনছে না, সে 7টা 8টার কথা বলছে। বলছে যে ডেটল আছে 5টা ডেটল, সাবান একজন কিনলো 7টা সাবান। মানুষ যে ফেরিক হয়ে গেছে, এটা আসলে একটা কষ্টকর ব্যাপার। এবং আসলে এই যে আমাদের জীবনযাপনটা তো একটা সাইকেলের মতো, তো এখানের মধ্যে তো ব্রেক তো হয়ে গেছে, ওই সাইকেলে ফিরে আসতে সময় লাগবে। আমি ডাক্তার, আমার স্ত্রীও ডাক্তার। আমরা যখন হাসপাতাল থেকে বাসায় যাই, আমি সবচেয়ে বেশি চিন্তা করি আমার বাচ্চার ব্যাপারে, আমার মার ব্যাপারে। আমি ইনফেক্টেড হলে, যেহেতু এই ভাইরাসটা আমাদের ইয়াং এজে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারছে না, তো আমি ভাবি আমার বাচ্চাদের নিয়ে, আমার মা ডায়াবেটিস, আমার থেকে তারা না হয়ে কোনোভাবে ইনফেক্টেড হয়ে যাচ্ছে কিনা। আমি চেষ্টা করি সব ধরনের সাবধানতা অবলম্বন করার জন্য। তারপরও বাসায় গেলাম, বাচ্চাটা কোলে চলে আসছে, মার পাশে যেতে হচ্ছে, কোনো না কোনোভাবে তো ইনফেকশন ছড়ানোর একটা থেকে যাচ্ছে। দেশে করোনা আক্রান্তের খবর আসতেই জীবাণুরোধী উপকরণ এবং পণ্য নিয়ে হরিলুট শুরু হয়েছে। বাজার থেকে নিমেষেই উধাও এসব জিনিস, বিশেষ করে মাস্ক কেনায় চলছে হিড়িক। আর সুযোগ বুঝে তৎপর হয়েছে মুনাফালোভীরা। পরিবারের সবাই বা আত্মীয় স্বজন যারা জানতে পারছে যে আমি অফিস করছি, প্রায় সবাই আমাকে নিয়ে উদ্বিগ্ন। এবং যাদের সাথে কথা হয় তারা প্রায় সবাই আমাকে ফোন করে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উদ্বিগ্নতার কথা আমাকে জানিয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। জীবিকার তাগিদে বা যেহেতু আমরা জরুরি ঔষধ নিয়ে কাজ করছি, সেজন্য আমাকে রেগুলার বেরোতে হচ্ছে। প্রতি ফ্রাইডেতে বিভিন্ন ছুটি থাকতো, আমরা আমার শ্বশুর বাড়িতে যেতাম, আমি আমার বাবার বাসায় যেতাম। বাবার বাসায় বাবা আছেন, আর শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছেন। একদম ফিক্সড ছিল আমাদের। এখন দেখা যাচ্ছে কি আজকে প্রায় 1 মাসের উপরে আমি আমার বাবা এবং আমার শ্বশুর শাশুড়িকে দেখছি না। তো এই জিনিসটা আমাদের কাছে খুব কষ্টে লেগেছে। কাছে থেকেও কাছে নেই, এবং ওনারা যেখানে আছেন, কেমন আছেন। রমজান মাসে কাঁচা বাজারে নৈরাজ্য, পাইকারি পর্যায়ে আদার দাম কমলেও প্রভাব নেই খুচরো বাজারে। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা করছেন না খুচরো ব্যবসায়ীরা। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে 250 থেকে 280 টাকা। একই সাথে বেড়েছে রসুন, পেঁয়াজ সহ বিভিন্ন মশলা জাতীয় পণ্যের দাম। এবার রমজানে সিটি কর্পোরেশন দাম বেঁধে দেয়নি, তাই ইচ্ছে মতো দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। এই ধরনের একটা মহামারী আমি কোথায় যেন দেখেছি, 100 বছর পর পর এই জিনিসগুলো এসছে। তো এটা কোনো সাইকেল কিনা জানি না। আমরা আসলে তো যতই বলি আমাদের এই মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করেছে, কিন্তু আমি এটা মানতে রাজি না। আমরা কিন্তু এখনো অনেক অনেক অনুমান নির্ভর। এটা আসলে ওভাবে অন্যান্য ডেভেলপমেন্টের সাথে আমার মনে করি মেডিকেল সায়েন্স ডেভেলপ করেনি। সার্বিক ছন্দপতন হয়ে গেছে, সেই কমফোর্টেবিলিটি নাই, যে জন্য ছন্দপতনের কারণটা আমাদের মনে ভয়ের উদ্রেক করছে, সেটা আবার বিরক্তি আনয়ন করছে। বিরক্ত হলেও আসলে এই বিষয়টা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। টিসিবির পণ্য কখনো মিলছে খাটের ভেতরে, কখনো ডিলারের বাড়িতে, কখনো জনপ্রতিনিধিদের কবজায়। নড়াইলের চিত্রা নদীতে মিলেছে এবার টিসিবির তেলের খালি বোতল। গেল 1 সপ্তাহে এই নড়াইলে ডিলার সহ অন্তত 15 জন ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। আর ঝালকাঠি, জয়পুরহাট, লালমনিরহাট, জামালপুরে খাদ্য বন্ধন কর্মসূচির চাল জব্দ করেছে প্রশাসন।
বন্ধু বান্ধবরা কেউ আমাকে পেত না, আত্মীয় স্বজন। আমার মা সারাক্ষণই বলতেন যে তুমি তো ব্যস্ত, তোমাকে পাওয়া যায় না, সেই জন্য ফোন করি না। সবসময় মনে হতো কখন একটু ফ্রি হব, কবে একটু ফ্রি হব, আমার একটু ফ্রি হওয়া দরকার। হঠাৎ করেই মার্চের 18 তারিখ থেকে সেই সময়টা পেয়ে গেলাম। আমি খুব এনজয় করছি বাড়িতে, আমার খুব ভালো লাগছে বাড়িতে থাকতে। আমার মেয়েটা 17 বছরের, যখন তখন এসে আমাকে জড়িয়ে ধরছে, মানে খুব ভাল লাগে, ওর স্পর্শটা আমি খুব উপভোগ করি। আমার ছেলেটা 6 বছর বয়স। আমার ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে সেটা হলো আমি ক্রিকেট খেলা শিখে গেছি। মানে ছেলের সাথে ক্রিকেট খেলতে আমার খুব মজা লাগে, কিন্তু শর্ত একটাই, ছেলেকে জিতিয়ে দিতে হবে। আগে তো মানে এটা আমার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে একটা বল আসছে সরাসরি, আমি কি করে সেটাকে ঠেকাবো আর কি। তো শত্রু মনে হতো বলটাকে রীতিমতো। এখন আর শত্রু মনে হয় না, মনে হয় যে সামলে নিতে পারবো আর কি। করোনার মতোই অনেকটা। করোনা মানে যে মৃত্যু ভয় তা কিন্তু না। করোনা সংকটে রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা আছেন মহাসংকটে। নির্দিষ্ট আয়ের বিপুল জনগোষ্ঠীর প্রধান মাথা ব্যথা বাড়ি ভাড়া। ব্যবসা বন্ধ থাকলেও দোকান ভাড়া দিতে হচ্ছে উদ্যোক্তাদের। সব মিলে অস্থিরতা সবার মধ্যে। টেনশন তো অবশ্যই হচ্ছে। অলরেডি বেশ কিছু কোম্পানি আপনার লে অফ ঘোষণা করেছে। যাদের লে অফ ঘোষণা করেছে তাদের তো অ্যাটলিস্ট যারা ভাড়া বাসায় থাকে ওদের একটু চিন্তা ভাবনার ব্যাপারটা আসতেছে। যেমন মাঝখানে বেশ কিছু ফেক নিউজ আসছিল যে আমাদের প্রধানমন্ত্রী বাসা ভাড়া মৌকুফ করবে, কিন্তু পরবর্তীতে জানা গেল ফেক নিউজ। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি সবকিছুর একটা ভারসাম্যতা আসা দরকার, এবং সেটি আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু পারবে না। এটা আসতে হবে সরকার থেকে। যেমন সরকার যদি বাড়ি ভাড়া মাফ করে তাহলে আমাদের যেসব মানে বাড়িওয়ালা আছেন তাদেরও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে, তাদেরকেও কিন্তু ওভাবে ফেসিলিটিসটা দিতে হবে। যদি সরকার যদি পুরোপুরি এভাবে দায়িত্বটা হাতে নিতে পারেন তাহলে হয়তো একটা সমাধান আসবে, কিন্তু আদৌ কি এটা হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহান আমরা। আর দেখা গেল কি ইনকাম তো অলমোস্ট সবারই বন্ধ, যেটা সবচেয়ে বেশি ভয় কাজ করে। এই কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে কিংবা এই কোয়ারেন্টাইন যদি দীর্ঘদিন চলতে থাকে, মানুষের পেটে যখন ভাত পড়বে না, সে কি আদৌ কি ঘরে থাকবে? দিন থেকে কোয়ারেন্টাইন শুরু হলো আজ পর্যন্ত আমি মোটামুটি ডাল সময় যতক্ষণ বাসায় ঘুমাতে যাই ও ছাড়া আমি আসলে মোটেই বোর হইনি। তার কারণ হচ্ছে আমি যে কাজটা করি এটা হচ্ছে আর্ট, কালচার, প্রিন্টিং সাইট, ডিজাইন, এটা রিলেটেড। এর মধ্যে আমি ছবি হয়ে গেছি, চেষ্টা করবো আরও আঁকতে। তো আমি মনে করি কি প্রতিটা মানুষ যে যাই করুক, ইভেন যে হয়তো গ্রামে একটা গাছ লাগান, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আসলে চর্চা হতো খুব ভালো হতো, যেটা আমরা আসলে সম্ভব না। এবার সিলেটে সরকারি চাল ছিনিয়ে নিল অভুক্ত মানুষ। জকিগঞ্জে গোডাউনে নেয়ার পথে ট্রাক ভর্তি চাল লুট করে স্থানীয় জনতা। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। ছোট একটা বাচ্চা, এখন ভালো করে কথা বলতে পারে না, জাস্ট বাবা বাবা ডাকে। হ্যাঁ, তো সে বললাম যে সে মোবাইলে যখন আমার ভিডিও কলে কথা হয় আমাকে ধরতে চাই, ভিডিও কলের উপর মোবাইল দিয়ে ধরতে পারে না, কান্না করে বাবা বাবা বলে। তো এটা আসলে খুবই কষ্ট, এটা যে সিচুয়েশনে পড়ে নেই সে উপলব্ধি করতে পারবে না। আমি তো মানুষ, পুলিশ হলেও তো মানুষ। আসলে এরকম পরিস্থিতি যখন যে উঠে যাবে তখন সার্বিকভাবে আপনি অনেক হালকা বোধ করবেন, তো আপনার মাথা থেকে বিরাট একটা বোঝা আমার মনে হয় উঠে যাবে, চিন্তা ভাবনাগুলো বদ্ধ হবে না,
তা আমি ফ্রিলি মুভমেন্ট করতে পারবো, যে কোনো জায়গায় যেতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, যে কোনো কিছু খেতে পারবো। সো আমার মনে হয় যে সেই স্বতঃস্ফূর্তটা আমি ফিরে পাবো, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি একজন মনোবিদ, মানসিক স্বাস্থ্য সেবা দেই, কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি। আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি, বা এটা সবাই জানেন হয়তো বা, যে মৃত্যুর অনেক রকম ভাবে মৃত্যু হতে পারে, মৃত্যুর হাজার রকম ধরন আছে, বাট মানুষ মরে কিন্তু লক্ষ্য উপায়ে। তো কথাটার মানে হলো এটা যে মরার আগেই মরতে চাই না, ফাইট করতে চাই। কারণ করোনা মানেই মৃত্যু, এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা। আমরা শুধু নেগেটিভ খবরগুলোর দিকে বেশি জোর দেই, শুধু দুঃসংবাদগুলো শুনছি, পজিটিভ নিউজগুলো আমরা নেবার চেষ্টা করছি না। যে কতজন মারা গেছে সেটা জানি ইউরোপ, আমেরিকাতে আজকে বা কালকে, কিন্তু আমেরিকাতে কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এটা কিন্তু আসলে আমরা খোঁজ নিচ্ছি না। মনের জোর ধরে রাখার কোনো বিকল্প নাই। দেখেন, শরীর একটু খারাপ লাগলে, মনটা ভালো থাকলে অনেক সময় কঠিন অসুখকেও কিন্তু তেমন কিছু মনে হয় না। যে একটা হয়তো আপনার খুব জ্বর, কিন্তু আপনার মনটা ভালো আছে, তখন মনে হবে যে দূর, এটা কোনো ব্যাপারই না। আবার কিচ্ছু হয়নি তেমন, মনটা খারাপ, তখন মনে হবে যে অনেক কিছু হয়ে গেছে। তো শরীরের হাত ধরে মন চলে, মনের হাত ধরে শরীর চলে। মন ভালো রাখতে হবে, এনজয় করতে হবে, বিরক্ত হলে চলবে না। আর বাচ্চাদের জন্য তো এটা আসলে খুব নূতন না, যে ওরা তো আগে স্কুল করতো, কোচিংয়ে যেত, টিউশন যেত, এখন পুরোটা সময় বাড়িতে। মা শুধু এটাই বলে যে তুই চলে আয়, বাসায় আয়, মরলে একসাথে সবাই মরে যাবো, মরলে সবাই একসাথে মরে যাবে। কিন্তু আমি তো বুঝি যে এটা আসলে যাওয়াটা ঠিক না। এটা মা সবসময় মা তো বলবেই। আমার এই যে কষ্টটা, বাচ্চাকে সিঁড়ির গোড়ার থেকে দেখে করে ফিরে চলে আসা, যেতে না পারা, স্ত্রীকে আমার জন্য হয়তো অপেক্ষা করে আছে, বলছে যে কখন দুঃস্বপ্নের সময়টা শেষ হবে। এই সময়গুলো তো আসলে যে সিচুয়েশান, যে মানসিক অবস্থা আমার, এটাকে আসলে আপনাকে এক্সপ্লেইন করার মতো না। যে গত 1 মাস ধরে আপনারা যা করছেন সেটি আপনি যখন ব্রিফ করেন প্রেসে এবং স্বাস্থ্য অধিদপ্তর যখন ব্রিফ করে, মোটামুটি এই পদক্ষেপগুলো আমরা জানি। এবং আমরা এটাও জানি যে আপনি বলেছেন আরও বেশ কয়েকদিন আগে যে তার আগের 2 মাস আগ থেকে আপনি প্রস্তুতি নিচ্ছিলেন, সবই আমরা জানি। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এর পরেও আমরা দেখলাম 15টি জেলায় এটি ছড়িয়ে পড়ল এবং এখন সেগুলো ক্লাস্টার করে সেগুলোকে লকডাউন করার পর্যন্ত নির্দেশ দিতে হলো। এই পর্যায় পর্যন্ত গেল কি করে? এই প্রশ্নটি জনগণের মধ্যে সবসময় আছে যে আমরা প্রস্তুতিতেই সময়ের মতো নেইনি, আমরা সিদ্ধান্তহীনতায় ছিলাম, আমরা বিক্ষিপ্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা সমন্বিত সিদ্ধান্ত নিতে পারিনি। আপনি কি বলবেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা চেষ্টা করব আবারও তার কাছে যেতে।